এইচএসসি 26 শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষায় খাতা লেখার নিয়ম নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাশন করব। দেখো, বাংলা পরীক্ষায় খাতা লেখা নিয়ে একটু স্পেশালি কথা বলা যায়। কারণ এখানে অনেক শিক্ষার্থী সুন্দরভাবে খাতা উপস্থাপন করতে পারে না, শিক্ষকও ফুল মার্ক দেয় না। এই ক খ গ ঘটা এই ফর্মুলাটা মেনটেন করা আজকে শিখাবে, একদম পুরো কোশ্চেন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিব। খুব বেশি সময় নেব না। দেখো, বাংলা পরীক্ষা সবাই লিখতে পারো, মাতৃভাষা বাংলা অনেক সুন্দর করে এক্সপ্লেন করা যেতে পারে, কিন্তু তার কারণে অনেক শিক্ষার্থী দেখা যায় বাংলা প্রপারলি নাম্বারটা পাও না, কারণ খাতা শিখু যেভাবে চায় সেভাবে অনেক উপস্থাপনই করো না। তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই। প্রথমে আমরা কথা বলবো একদম সৃজনশীল ধরে ধরে। এখানে একটা সৃজনশীল প্রশ্ন রাখা আছে, যেখানে প্রশ্ন এখানে একটা পুরো উদ্দীপক দেওয়া আছে মাদার তেরেসার, এবং এখানে দুইটা প্রশ্নের শেষে দেখতে পাচ্ছ সোনার তরী কবিতা নিয়ে মাদার তেরেসার সাথে। আর প্রথম হিসেবে বাংলা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন, বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে, এইভাবে একটা কোশ্চেন আমরা রেখেছি। এই ধরনের কোশ্চেন আসতে পারে, বা যে কোনো কোশ্চেনে আসুক তোমরা এই ফর্মুলাগুলো ইউজ করবা। যদি আমরা এখানে দেখি, প্রথমেই রয়েছে তোমাদের এখানে, তোমরা এভাবে লাগবে 1 নম্বর প্রশ্ন উত্তর, অথবা তোমরা এখানে লিখতে পারো 1 নংও লিখতে পারো, তোমরা যেটা সুবিধা হয়, নং বা নাম্বার প্রশ্ন উত্তর ক খ এইভাবে ঠিক করবে, এবং এটাকে তোমরা আনলাইন করার চেষ্টা করবো। অনেক মেয়ে আছে এরকম স্টাইল দাও, ঠিক আছে, এরকম অনেক স্টাইল দাও, দরকার নাই, জাস্ট আন্ডারলাইন করার চেষ্টা করো, যত পারো এগুলো কম সময় দাও। তবে এটা একটা ডিফারেন্ট কলম দিয়ে লেখা ট্রাই করবে, তবে লাল না, আবার হয় কালো অথবা নীল ব্যবহার করতে পারো। সর্বোচ্চ কালো, মানে ভালো হলে নীল পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, এর বেশি কলম বেশি ব্যবহার করবে না, ওদের ডিজাইন না, ওদের শিক্ষক বিরক্ত হয়। তো এইভাবে সুন্দর করে এক লাইনে একটা অ্যান্সার লিখবা, এখানে তো কোনো কিছু বলার নাই, এই ফর্মেটটা মেনটেন করতে পারো তোমরা। অনেকেই দেখা যায় যে 1 নং প্রশ্ন উত্তর ক খ এভাবে লেখা ট্রাই করো, ওটা না করে তুমি 1 নং প্রশ্ন উত্তর ক 1 নং প্রশ্ন উত্তর ক, এতে করে শিক্ষকের চোখে আরও তোমার প্রশ্নটা বেশি আসবে। এখানে এত কিছু মানে কি, মানে হচ্ছে শিক্ষক যেন আমার জিনিসটা কোনোভাবে স্কিপ না করে, তাই এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। এবং খ নম্বর যখন লিখবা তুমি, তখন তুমি তোমার সুন্দর মতো করে এখানে খ নম্বর লেখো, চেষ্টা করবা প্রথম দিকে একটু হলো মূল টপিকটা নিয়ে লেখার, এবং পরবর্তী সেটা ব্যাখ্যা লেখার। তার মানে এখানে প্রথম যে লাইনটা আছে, এই লাইনটা লেখার পর এখানে একটা স্পেস দিয়ে তুমি নিচে এইটুকু লিখে যাবা, এবং এই পুরো জিনিসটা ক খ জিনিসটা মোটামুটি অনেকে মুখস্থ করতে করো, অথবা নিজের জায়গা থেকে লেখা ট্রাই করো, এটা তো কোনো সমস্যা নাই। মূল সমস্যাটা হয় গ লেখার ক্ষেত্রে। গ নম্বর প্রশ্ন লেখা, দেখো এইখানে গ নম্বরের ক্ষেত্রে এখানে সোনার তরী কবিতা, এখানে প্রথম যে মূল যে বিষয়টা সেটাকে আমরা এভাবে সুন্দর করে প্রথম দিকে লিখবো, মাঝখানে এইটুকু আমরা একটা ছোট্ট গ্যাপ দিব, একটা স্পেসের মতো একটা গ্যাপ দিয়ে, দেন আমরা মাঝখানে ওই কবিতা নিয়ে বা উদ্দীপকের সাথে কোথায় কোথায় মিল আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা নিচের দিকে সেটার উপসংহার বা বিস্তৃত আলোচনা করব, এবং এইভাবে লিখবো। এখন যদি আমি কথা বলি যে এটা লেখার ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ 10 থেকে 12 লাইন পর্যন্ত লেখা ট্রাই করতে পারো, ঠিক আছে। এর বেশি আসলে বাংলা লেখাটা উচিত না, আবার এর কমও লেখা উচিত না। এবং মূল একটা পৃষ্ঠ মোটামুটি তুমি গর উপর ছেড়ে, এবং এখানেও 1 নং প্রশ্ন উত্তর গ লিখে দিবা। মূল বিষয় হচ্ছে এখানে প্রথম দিকেই তোমার উত্তরের মূল পাঠটা যেন থাকে, বা যেন শিক্ষক বুঝতে পারে তুমি এই উত্তরটা জানো, কিছু না কিছু সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রথম দিকে লেখার ট্রাই করবা, যাতে করে শিক্ষক পুরোটা না পড়ো, সেজন্য প্রথম 2 লাইন পড়ে যেন বুঝতে পারে এই স্টুডেন্ট পারে, ওকে আমরা খুব বেশি জাজ না করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘ নম্বরটা যদি আমরা কথা বলি, ঘ নম্বর লেখার ক্ষেত্রে তোমরা ঠিক এরকমভাবে লিখবে যে 1 নং প্রশ্ন উত্তর ঘ। তোমরা এখানেও একটু জ্ঞানমূলকের মতো করে ওই মেইন টপিকটা সুন্দর করে তোমরা এখানে লিখবা। যেমন এখানে বলেছে মাদার তেরেসা জীবনের পরিণতি তথা মৃত্যু এবং তার সুকৃতিময় কর্মের টিকে থাকার দিকটি সোনাতরী কবিতার ভাবসত্যকেই প্রমাণ করে। খুবই সুন্দর এক কথা, এবং এখানে এই মেইন টপিকটুকু লিখেছে, যাতে করে এই যে উদ্দীপকের সাথে তারপর হচ্ছে সোনাতরী কবিতার যে মেইন যে পয়েন্ট সেটা মিলিয়ে দিচ্ছে এখানে। দেন পরবর্তী তুমি এই গ নম্বর মানে কি, তুমি বিশ্লেষণ করছো, তুমি কোথায় মিল আছে কোথাও অমিল আছে সেটা দেখাচ্ছ, তার সাথে সর্বশেষ তোমার মতামত জানাচ্ছ। তো এইখানে বাকি 2টা টপিকে তুমি উদ্দীপক নিয়ে আলোচনা করবা, এবং দেখো এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, এবং সবার শেষে এইখানে উপসংহারটা দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, সোনাতরী রূপকধর্মী কবিতা, এই কবিতায় ধান কেটে অপেক্ষা, মানে এখান থেকে শুরু করে এই জিনিসটা আরো সুন্দর করে লাস্টের দিকে এক্সপ্লেন করেছে তারা। মানে উপসংহারটা তোমরা লিখবা, ভূমিকাও লিখবা, মাঝখানে টপিকগুলো থাকবে ওই উদ্দীপক রিলেটেড। তাই উদ্দীপককে প্রায়োরিটি দিতে হবে। এখানে মেইন জিনিসটা হচ্ছে উদ্দীপক। তোমার কবিতার উদ্দীপক বুঝতে হবে, তোমার সিকিউর গদ্যর উদ্দীপক বুঝতে হবে, নাটক উপন্যাসের উদ্দীপক বুঝতে হবে, এবং সেই অনুযায়ী তোমাকে খাতাগুলো প্রেজেন্ট করতে হবে। আশা করি আমরা পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা আমাদের থাকে সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। তোমরা একটা সিকিউ লেখার জন্য বাংলায় 20 মিনিট থেকে 21 মিনিট সময় পাবা। সো টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে একটা
একটা সিকিউর জন্য সলভ হয় সেটার দিকে খেয়াল রাখবা। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো। আর তোমরা এই যে একটা ফর্মুলা দেখতে পাচ্ছ, সংজ্ঞা, কারণ ব্যাখ্যা, উদ্দীপকের তথ্য, বইয়ের ধারণা, ব্যাখ্যা, ভূমিকা, বিশ্লেষণ, যুক্তি, উপসংহার। উপসংহার গ ঘতে রাখার ট্রাই করবা, মানে শেষে তোমার একটা মতামত দিবা। আর ক খতে জ্ঞানমূলকের মতো করে গ এবং ঘর ক্ষেত্রে তোমরা ট্রাই করবে একটু মূল কথাটা প্রথম 1 লাইন বা 2 লাইনের মধ্যে রাখার। তার সাথে সাথে তোমরা এখানে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন কখনই ক খ কমন পড়েছে তার উপর ডিপেন্ড করে কমন লিখতে যাবে না। দেখবে তোমার গ ঘ মানে উদ্দীপক কমন পড়েছে কিনা, উদ্দীপকের সাথে প্রশ্ন যেটা বলেছে সেটা তুমি পারো কিনা বা সেটা তুমি বুঝতে পারছো কিনা, তবে সেই প্রশ্নে হাত দাও, আন্দাজ ধরার দরকার নেই। কারণ এখানে ক খ হচ্ছে 3 মার্ক আর গ ঘ হচ্ছে 7 মার্ক। তো তোমার 7 মার্ক অনেক ইম্পর্টেন্ট 3 মার্কের থেকে তুলনামূলকভাবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।